তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২৭৮ রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড। ওয়ানডেতে ৫,০০০ রানের মাইলফলক তামিমের। অপরাধী বলে আদালতে যেতে ভয় খালেদা জিয়ার, মন্তব্য প্রধানমন্ত্রীর। সব অপরাধের বিচারই নিশ্চিত করতে চায় সরকার। চীনা প্রেসিডেন্টের আসন্ন সফরে দুদেশের অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক বাড়বে, মন্তব্য বিশ্লেষকদের। আরও গতি পাবে ঢাকা বেইজিং সম্পর্ক। এবং পবিত্রতা ও শোকের আবহে আশুরা পালিত, কারবালার ঘটনা স্মরণে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি নাবিলা হাসান এবং আমি ফাহমিদা সালাম। এছাড়াও সংবাদে থাকছে চামড়ার বাজার নিয়ে ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব, শুরুতেই রবি ক্রিকেট নিউজ। বাংলাদেশ ইংল্যান্ড সিরিজ প্রসঙ্গ। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করছে ইংল্যান্ড। শেষ খবরে ইংলিশদের সংগ্রহ বিনা উইকেটে 0 রান। এর আগে মুশফিকুর রহিমের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ভর করে 6 উইকেটে ২৭৭ রান করে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে স্বাগতিকরা। তবে দলীয় ৮০ রানে ব্যক্তিগত ৪৬ রান করে আউট হয় ইমরুল কায়েস। আর দলীয় ১০৬ রানে তামিম আউট হন ব্যক্তিগত ৪৫ রানে। এরপর মাহমুদুল্লাহ ৬ রানে আউট হলেও ১ রানের আক্ষেপ নিয়ে ৪৯ রান করে আউট হন সাব্বির রহমান। মাঝে সাকিব ও নাসির দ্রুত ফিরে গেলেও সপ্তম উইকেট জুটিতে ৮৫ রান যোগ করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয় মুশফিক ও মোসাদ্দেক হোসেন। মুশফিক ৬৭ ও মোসাদ্দেক অপরাজিত থাকেন ৩৮ রানে। Went a long way towards winning that game. Similar score this to that famous Adelaide World Cup match. Bangladesh made 275 and protected it. England made 260. So they'll have good memories. Beautiful drive, but straight to the fielder. They start with speed. বেগম খালেদা জিয়া অপরাধ করেছেন বলে আদালতে যেতে ভয় পান। সকালে গণভবনে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, সব অপরাধের বিচারই নিশ্চিত করতে চায় সরকার। এ সময় তিনি জানান, কেবল দেশেই নয়, দেশের বাইরেও শ্রমিক নিরাপত্তায় কাজ করছে সরকার। মারুফ রেজা রিপোর্ট। দেশের ঐতিহ্যবাহী শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ও দিক নির্দেশনা নিতে গণভবনে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। শুভেচ্ছা শেষে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক মেহনতি মানুষের কল্যাণে কাজ করছে সরকার। এ সময় তাদের জীবনমান নিশ্চিত ও বেশি বেশি কর্মসংস্থান তৈরিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান তিনি। একটা কথাই বলি যে আমাদের রাজনীতিটা কার জন্য, বঙ্গবন্ধু কাদের জন্য রাজনীতি করেছে? এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য, তেলা মাথায় তেল দেওয়ার জন্য না। খালি দেশের শ্রমিকদের স্বার্থ রক্ষা বা নিরাপত্তা না, বরং বিদেশেও যারা যাচ্ছে আমরা সেখানেও কিন্তু পদক্ষেপ নিচ্ছি। তারা মানুষ, তাদেরও তো সব অধিকারটা আছে। একজন মানুষের যা অধিকার থাকে বেঁচে থাকার, সব অধিকারটা তাদের থাকবে। শ্রমিক সে যে পর্যায়েরই হোক না কেন, তাদের শ্রম ও মানের মর্যাদা দিতে সংশ্লিষ্টদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসনকে শ্রমিক বিরোধী মন্তব্য করে সমালোচনা করেন তিনি। মানুষকে হত্যা করে কোনো আন্দোলন, এটা কেউ কখনো দেখেনি যেটা খালেদা জিয়া দেখালো। এর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে বেশি আঘাতটা আসলো আমাদের শ্রমিক শ্রেণীর উপরে। তারা ওই কিছু লোক বেছে নেয়, তাদের টাকা পয়সা খাওয়ায় করে তাদের সমর্থন আদায় করা এবং ওইভাবে ক্ষমতায় টিকে থাকা, আর সাধারণ মানুষকে অবহেলা করা এবং তাদেরকে ফেলে দেওয়া এবং তাদের শোষণ করা। আজকে তাদের বিরুদ্ধে মামলা, আমি দেখি তারা বক্তৃতা বলে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা। আমরা কোনটা মিথ্যা মামলা প্রমাণ করেন।
আর যদি সাহস থাকতো, বুকে যদি বল থাকতো যে না আমি এই অন্যায় করি নাই, তাহলে নিশ্চয়ই যেত। ক্ষমতাসীন দল হিসেবেই কেবল নয়, দেশ ও মানুষের উন্নয়নে দায়িত্ববোধ নিয়ে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার মর্যাদাটা রক্ষা করা, স্বাধীনতার সুফল যেন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছায়। মারুফ রেজা, RTV, ঢাকা। আওয়ামী লীগের সম্মেলনে কোনো অনুপ্রবেশকারী যেন প্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আর দলের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের জানিয়েছে এবারের সম্মেলনে বিএনপি জামাতকে মোকাবেলার অঙ্গীকার করা হবে। সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে আলাদা দুটি সভায় তারা এসব কথা বলেন। রিপন আশরাফের সহায়তায় রুহুল আমিন তুহিনের রিপোর্ট। আগামী 22 এবং 23 অক্টোবর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতির নানা বিষয়ে আলোচনার জন্য দলীয় সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে চট্টগ্রাম বিভাগ উপকমিটি আয়োজন করে এ সভা। দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমণি, নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম সহ উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের নেতারা। সভায় ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামাত আওয়ামী লীগের গোপন শত্রু, তাদের মোকাবেলার অঙ্গীকার থাকবে এবারের সম্মেলনে। প্রকাশ্যে আমাদের এখন বিরোধিতা করার মতো বাংলাদেশে কোনো বিরোধী দল এখন নেই। আমাদের গোপন শত্রুরা এখনো তৎপর, সেটা হলো সাম্প্রদায়িক উগ্রবাদ। এই সাম্প্রদায়িক উগ্রবাদকে প্রতিহত করতে, প্রতিরোধ করতে এই সম্মেলনে আমরা শপথ নেব। এদিকে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজন করে বর্ধিত সভা। সেখানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্ক থাকার তাগিদ দেন। জঙ্গিদের পক্ষে নিয়ে বিএনপি জামাত এটাই প্রমাণ করছেন যে এই সমস্ত সন্ত্রাসী জঙ্গির সঙ্গে তাদের গভীর সম্পর্ক আছে। কোন অনুপ্রবেশকারী যেন ওই সম্মেলনের স্থলের সীমানায় ঢুকতে না পারে সে ব্যাপারে প্রত্যেকটা আমাদের দলের নেতা কর্মীকে সেই ভূমিকা রাখতে হবে, দায়িত্ব নিতে হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বাংলাদেশে রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত সভায় এ হুঁশিয়ারি দেন তিনি বলেন, আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধানে সরকার আগ্রহী না হলে কঠোর আন্দোলনের পথই বেছে নিতে হবে বিএনপিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে 14 অক্টোবর ঢাকা আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 30 বছর পর চীনা কোনো প্রেসিডেন্টের এমন সফরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন কূটনীতিকরা। তারা বলছেন, শি জিনপিং এর দুদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে, গতি পাবে ঢাকা বেইজিং সম্পর্কে। চীনা প্রেসিডেন্টের সফর নিয়ে কূটনীতিকদের বিশ্লেষণ তুলে ধরছেন মুক্তা মাহমুদ। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার ঢাকা আসবেন গণপ্রজাতন্ত্রী চীনের বর্তমান প্রেসিডেন্ট। গত 3 দশকের মধ্যে এটি হবে চীনের কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। 1986 সালের মার্চে দেশটির ওই সময়ের প্রেসিডেন্ট শিয়ান আন একদিনের সফরে ঢাকা আসেন। শি জিনপিং এর সফরে 25টি চুক্তি, 29টি প্রকল্পে প্রায় $40 বিলিয়ন ঘোষণা আসতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণে দেশটির সহায়তা। বর্তমানে ভূরাজনৈতিক প্রেক্ষাপটেও চীনা প্রেসিডেন্টের সফরকে গুরুত্বপূর্ণ বলছেন কূটনীতিকরা। অর্থনৈতিক শক্তি হিসেবে চীনের এগিয়ে যাওয়ার রাশ টেনে ধরতে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোকে নিয়ে সক্রিয়। অন্যদিকে চীনও ওয়ান বেল্ট ওয়ান রোড, মেড ইন চায়না 2025 সহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নেয়ার উপর জোর দিচ্ছে। পাশাপাশি নিজের পরাশক্তি বলয় তৈরি করতে অর্থনীতি সহ নানা সুবিধা দিয়ে বন্ধু দেশের তালিকা দীর্ঘ করতে সচেষ্ট। আমাদের সঙ্গে লুক ইস্ট পলিসি করা, যার মাধ্যমে আমরা কুনমিং এবং তারপরে চীনের অন্যান্য প্রদেশের সঙ্গে যে আমাদের বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা, বিনিয়োগের প্রশ্ন সবকিছু এর মধ্যে জড়িত। তো বাণিজ্যর ক্ষেত্রে আমাদের যে অগ্রসর হবার ভূমিকা সেটা হচ্ছে পার্শিয়ালি আমরা একটু উৎসাহিত বোধ করছি, কারণ চীন এখন স্লোলি আমদানির ক্ষেত্রেও বাংলাদেশকে সাহায্য করছে। অনেক কটা দিক আছে যেখানে আমাদের ইলেকট্রিক্যাল জেনারেশন যেটা আছে, আমাদের অবকাঠামো, রাস্তাঘাট ঠিকঠাক করা, যে কর্ণফুলী নদীর তলা দিয়ে একটা
আমাদের যে কমিউনিকেশনের জন্য একটা টানেল তৈরি করে একটা ব্রিজের মতো করা, তারপরে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ওদের সাহায্য, সবকিছু জিনিস নিয়ে আলোচনা হবে। তারা বলছেন ভৌগোলিক কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে চীন। এই অঞ্চলকে ঘিরে স্ট্রিং অফ পার্ল চীনের মূল ভূখণ্ড থেকে আরব সাগর ও বঙ্গোপসাগরে সংযোগ স্থাপনের প্রচেষ্টা শ্রীলঙ্কার রাজনৈতিক পট পরিবর্তনে কিছুটা ধাক্কা খেয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণে যুক্ত হয়ে তা সামলে নিতে চায় দেশটি। বড় হচ্ছে অর্থনৈতিক কোঅপারেশন, ইকোনমিক কোঅপারেশন এবং বিসিআইএম যেটা আমরা করছি, এটাই কানেক্টিভিটি হচ্ছে আমি বলবো আমাদের এখন কর্নার স্টোন বাংলাদেশের পররাষ্ট্রনীতির, যে আমরা চাই লার্জার কানেক্টিভিটি। বাংলাদেশ, ইন্ডিয়া, তারপর ইন্ডিয়া থেকে সামনে বেড়ে আমরা নেপাল, ভুটান, ওইদিকে নেপাল, হ্যাঁ, এবং তারপরে চায়নার সঙ্গে যেটা আমরা চেষ্টা যে রোডটা যাচ্ছে, এবং এটাই কানেক্টিভিটিটা হলে আমাদের অর্থনীতি, আমাদের ট্রেড, আমাদের কালচারাল অ্যান্ড পিপল টু পিপল এক্সচেঞ্জ, এটা হলো খুব গুরুত্বপূর্ণ। চীনা প্রেসিডেন্টের সফরে দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে সুযোগের সদ্ব্যবহারের পাশাপাশি ভূ রাজনীতিতে ভারসাম্য বজায় রাখার ব্যাপারেও বাংলাদেশকে কৌশলী হওয়ার পরামর্শ দিলেন তারা। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। পবিত্রতা আর শোকের আবহ নিয়ে পালিত হল পবিত্র আশুরা। কারবালার স্মরণে রাজধানীতে তাজিয়া মিছিল করে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা। পুরনো ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে মিছিল বের হয়ে শেষ হয় ধানমন্ডির প্রতীকী কারবালা প্রান্তরে। সেলিম মালিককে সঙ্গে নিয়ে মাইদুর রহমান রুবেলের রিপোর্ট, ছবি তুলেছেন ইশরাফিল বাবু। নিরাপত্তার কারণে বিগত বছরের মতো ধারালো অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ থাকলেও এবারের তাজিয়া মিছিলে কেউ কেউ মাতম করেছেন রক্ত ঝরিয়ে। পুরনো ঢাকার ইমামবাড়া থেকে বের হয় 400 বছরের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। শোকের আবহের এই মিছিলের পুরোটা জুড়ে ছিল মাতম। শোকযাত্রায় নজর কাড়ে ইমাম হোসেনের প্রতীকী রওজা। শোকযাত্রায় বাদ পড়েনি কারবালার ময়দানের ঐতিহাসিক দুমদুম ঘোড়ার আদল। শোকাবহ সেই ঘটনায় পবিত্র আশুরার শাশ্বত বাণী অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায় মনে করেন আয়োজকরা। আশুরার প্রধান উদ্দেশ্য হলো ত্যাগ, সত্য জন্য যে ইমাম হোসেন ইসলাম কারবালা ময়দানে শহীদ হয়েছিলেন, সেই সত্যকে প্রতিষ্ঠা করাই উনার ছিল প্রধান উদ্দেশ্য। সেই বিষয়টি আজকে তাজিয়া মিছিলের মধ্যে তুলে ধরা হয়। মুসলিম উম্মাহের জন্য দিবসটি যেমন পবিত্র তেমনি শোকের। আমাদের মুরব্বীরা যেভাবে কইরা আছে সেভাবে আমরা পালন করতেছি। এই জিতরা হুসেন আল্লাহ সাল্লামকে যে অন্যায়ভাবে যুদ্ধে হত্যা করেছিল সেটার শোক পালন করার জন্য এই মিছিলটা করা হয়। দুনিয়া যুন পর্যন্ত থাকবে, এদের নাম পর্যন্ত থাকবে, এই জন্য আমরা এই কায়েম করে রাখছি। ধর্মীয় এই আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর ছিল প্রশাসন। সম্পূর্ণ রাস্তায় এবং মিছিলের সামনে, পিছনে, মাঝখানে এবং দুই পাশে আমরা যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। হোসনি দালান থেকে শুরু হওয়া তাজিয়া মিছিল চকবাজার, লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট হয়ে ধানমন্ডির প্রতীকী কারবালার প্রান্তরে গিয়ে শেষ হয়। 10ই মুহররমের পবিত্র আশুরার এই দিনে সৃষ্ট হওয়া পৃথিবী ধ্বংস হবে এই দিনে। হিজরি 61 সালে কারবালার প্রান্তরে এজিদের সৈন্যদের হাতে শহীদ হয়েছিলেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু। তারপর থেকে দিবসটি যথাযথ ভাব গাম্ভীর্যতার মধ্য দিয়ে পালন করে আসছেন শিয়া সম্প্রদায় সহ সকল মুসলিম উম্মাহের মানুষেরা। জগতের ধ্বংস পর্যন্ত দিবসটিকে যথাযথভাবে পালন করে যাওয়ারও অঙ্গীকার করলেন তারা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় পালিত হয়েছে পবিত্র আশুরা। এই উপলক্ষে যশোরে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়ের সদস্যরা। জেলার ঈদগাহ ময়দান থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাজবাড়ীতে আঞ্জুমানিয়া কাদেরিয়ার উদ্যোগে বিশাল মিছিল হয়েছে। শহরের বড় মসজিদ প্রাঙ্গণ থেকে হাজার হাজার ভক্ত খালি পায়ে শহর প্রদক্ষিণ করেন। দিবসটি গুরুত্ব দিয়ে রাজশাহীতেও শিয়া অনুসারীরা অনুষ্ঠানের আয়োজন করে। কারবালার ঐতিহাসিক হৃদয় বিদারক ঘটনা স্মরণে তাজিয়া মিছিল বের করা হয় ফরিদপুরেও।
মধ্যস্বত্বভোগীদের কারণে এই বছর গরিব দুস্থরা চামড়ার দাম পাননি, এমন দাবি ট্যানারি মালিকদের সংগঠন বিটিএর। মন্দা বাজারের জন্য মালিকদের সিন্ডিকেট দায়ী এমন অভিযোগ অস্বীকার করে তারা বলছেন, সরকার ঋণ সহায়তা দিলে মধ্যস্বত্বভোগীরা কম দামে চামড়া কেনার সুযোগ পেত না। অন্যদিকে আড়তদাররা বলছেন, ট্যানারি মালিকেরা বকেয়া পরিশোধ না করায় অর্থাভাবে ভালো দামে চামড়া কেনা যায়নি। ইকরাম হোসেনের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন মাসুদ রানা। বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশন বিটিএর তথ্যানুযায়ী গত বছর 50 থেকে 52 লাখ কোরবানির গরুর চামড়া পাওয়া গিয়েছিল। এবছর যা বেড়ে প্রায় 55 লাখ গরু কোরবানি হয়েছে বলে হিসেব বলছে। প্রতি গরুর চামড়ায় 500 থেকে 900 টাকা কম দাম পেলে 55 লাখ পিসে গড়ে 600 টাকা দরে 330 কোটি টাকা কম পেয়েছে দুস্থ অসহায়রা। আন্তর্জাতিক বাজারে চাহিদা কম, এমন কারণ দেখিয়ে ঈদের আগেই 10% দাম কমিয়ে দেন চামড়া ব্যবসায়ীরা। সে দামও পাওয়া যায়নি এবছর। পুরান ঢাকার পোস্তার আড়তদার, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা এজন্য চামড়ার বাজারে অর্থ সংকটকে দায়ী করলেন। 30% তো ইন্টারন্যাশনাল মার্কেটে কমেছে, আমরা তো 10% কমিয়েছি মাত্র। 30% কমলে তো আরও কমে যায়। এক্সপোর্ট না হইতো তাইলে আমরা লোকাল মার্কেটটাকে আপ ডাউন করানো যেত, সব কিছু মনের ইচ্ছা মতো করা যেত। ইন্টারন্যাশনাল মার্কেটে একটা রেট হয়। তবে যতটা বলা হয়েছিল আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ততটা খারাপ নয়। কিছু কমলেও গত ফেব্রুয়ারি থেকে বিদেশের বাজারে চামড়ার দরে তেমন হেরফের হয়নি। তাছাড়া বাংলাদেশের চামড়ার মান বিশ্ববাজারে 1 নম্বর। বর্তমানে প্রতি পাউন্ড চামড়ার আন্তর্জাতিক দাম 70 সেন্ট। ভারতে নিম্নমানের পশুর চামড়াও দেশটির বাজারে প্রতি বর্গফুট বিক্রি হয় 80 থেকে 90 টাকা। পাকিস্তানেও চামড়ার দাম বাংলাদেশের চেয়ে বেশি। এটা সিন্ডিকেট করে কমায় না, এটা বলা ঠিক হবে না। পরিবেশে পরিস্থিতি যেরকম ধরে আলটিমেটাম এই এখানে যেতে হবে। তারা আতঙ্কিতভাবে কিনতেছে, এখনো তারা কিছুটা আতঙ্কিতভাবে আছে। ট্রেনের কবে চলে যাবে। ইজারাদার তারা একটা বকরি মালে 20 টাকা নিতেছে। এই বিভিন্ন খরচ ধরে চিন্তা ভাবনা করে এটা এই মালটা কিনা হয়েছে, এই জন্য মালটা সে দামটা কম হয়েছে। অন্যদিকে ট্যানারি মালিকরা নিজেরাও সরাসরি খুচরা বিক্রেতাদের কাছ থেকে চামড়া কিনতে আগ্রহী ছিলেন না, ফলে বাজারে চাহিদা ছিল কম। এবছর চামড়ার ঠিক করে দেয়া দামে দুস্থদের ঠকানো হয়েছে কিনা এমন প্রশ্নে মালিকরা দুষলেন মধ্যস্বত্বভোগীদের। আমাদের ট্যানারি মালিকদের অর্থ সংকট ছিল, যার কারণে ট্যানারি মালিকরা কিন্তু প্রথম কয়েক সপ্তাহ কিন্তু সরাসরি চামড়া ক্রয় করতে পারেনি। এই চামড়াগুলো আপনার মধ্যস্বত্বভোগীরা ক্রয় করে আমাদের বেঁধে দেওয়া দামের চেয়ে কিন্তু তারা 30% উপরে আমাদের কাছে বিক্রি করছে। সুতরাং এখানে কিন্তু ট্যানারি মালিকরা কিন্তু এইখানে কিন্তু কোনো লাভবান হয়নি, লাভবান হয়েছে মধ্যস্বত্বভোগীরা এবং ঠকেছে আপনার যারা আজকে গরিব দুস্থ যে মানুষ আছে তারা। সুতরাং আমরা বারবার তাগিদ দিয়েছিলাম রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে এখানে যেহেতু আপনার 2 থেকে 2.5 কোটি টাকার বাণিজ্য হয়, সেখানে আমাদেরকে ঋণ সহায়তা বাড়ানোর জন্য। বিটিএ অর্থ সংকটের কথা বললেও চামড়া কিনতে সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক ট্যানারি মালিকদের এবছর 600 কোটি টাকা ঋণ দিয়েছে। যদিও গত 5 বছরে ব্যাংকগুলোর দেয়া 2493 কোটি টাকার 32%ই সন্ধ্যা সংবাদ দেখছেন আরটিভিতে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং আমি নাবিলা হাসান। মতিঝিল ব্যাংক পাড়ায় এটিএম বুথ ও মানি এক্সচেঞ্জ থেকে র্যাব পরিচয় ছিনতাইকারী চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। এ সময় একটি পিস্তল, 20 রাউন্ড গুলি, র্যাবের জ্যাকেট, হাতকড়া মোবাইল ও ছিনতাই ব্যবহৃত মাইক্রোবাস সহ ভুয়া র্যাবের 3 জনকে গ্রেফতার করা হয়। তবে চক্রের মূল হোতা পালিয়ে যায়। চক্রটি বিভিন্ন সময় এটিএম বুথ, ব্যাংক ও মানি এক্সচেঞ্জ কিংবা হুন্ডি টাকা নিয়ে গ্রাহকরা বের হলে তাদের র্যাবের পরিচয় গাড়িতে উঠিয়ে টাকা নিয়ে ছেড়ে দেন। এ ব্যাপারে শাহজাহানপুর থানায় 3টি মামলা হয়েছে। তারা মূলত ব্যাংক অথবা মানি এক্সচেঞ্জ থেকে টাকা নিয়ে বের হচ্ছে এরকম লোকজনকে তারা পিছু করতো, করে র্যাবের পরিচয় দিয়ে তাদেরকে প্রথমে মাইক্রোবাসে উঠাতো, উঠিয়ে তাকে পিছন থেকে চোখটা বেঁধে দিত এবং যে অস্ত্র আছে অস্ত্রটা দেখিয়ে তার কাছে যে টাকা পয়সা আছে ওটা রেখে আবার নিরাপদ জায়গা দেখে ওখানে নামিয়ে দিত। কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আক্তারুল ওরফে ব্রিটিশ নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মিরপুর থানার ওসি জানায়, গেল রাতে কুষ্টিয়া মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার নিমতলী কলেজের সামনে ডাকাতি প্রস্তুতিকালে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা ছুড়ে এবং গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা। জবাবে পুলিশও গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আক্তারুল নিহত হয়। এ সময় তার সঙ্গীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, 2 রাউন্ড গুলি জব্দ করা হয়। আক্তারুলের বিরুদ্ধে অস্ত্র
ডাকাতি ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুম হিসেবে আজ থেকে 22 দিন মাছ ধরা ঠেকাতে নদী সমুদ্রে কঠোর অবস্থানে থাকবে বরগুনার মৎস্য বিভাগ। আর আইন মেনে মাছ শিকার না করার কথা জানালো জেলেরা। বরগুনা উত্তর প্রতিনিধি ফেরদৌস খান ইমনের পাঠানো তথ্যচিত্র জানাচ্ছেন নোমান শিবলি। গেল প্রজনন মৌসুমে শিকার নিষিদ্ধ থাকায় এবার ঝাঁকে ঝাঁকে ইলিশ শিকার করেছেন জেলেরা। আগামীতেও এমন অবস্থা বজায় রাখতে মা ইলিশ সংরক্ষণে 12 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত সাগর ও নদী মোহনায় ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার। মা ইলিশ সংরক্ষণের জন্য গণসচেতনতা সৃষ্টি করি জেলেদের মাঝে, যেমন ব্যাপকভাবে আমরা মাইকিং করি, পোস্টার, লিফলেট, ব্যানার প্রচার করি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিষিদ্ধ সময়ে শিকার বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন জেলেরা। দিনে আমরা কোনো জালিয়া সাগরে যাব না। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যেন ভারতলারা মাছ যেন না ধরে নিতে। কোনো ট্রলার সাগরে যাবে না। যদি কোনো ট্রলার সাগরে যায় তাইলে আমরা তার মালিকানা বন্ধ করে আইনের আশ্রয় নেব। চুরি করিয়া যদি কোনো জেলে মাছ ধরতে যায় চেষ্টা করব আমরা তাকে ধরিয়ে দিতে। ইলিশ রক্ষায় আইনের যথাযথ প্রয়োগের কথা জানালেন কোস্টগার্ডের এই কর্মকর্তা। এই সময়টাতে আমাদের টহল অত্যন্ত জোরদার থাকবে। দিনে এবং রাত্রি সর্বক্ষণে আমাদের টহল থাকবে এই সরকারের কর্মসূচিকে সফল করার স্বার্থে। ইলিশ সংরক্ষণে জেলে ও মাছ ব্যবসায়ী সহ সবার সহযোগিতা চায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নোমান শিবলি, RTV। এদিকে বরগুনা ও লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় 22 জেলেকে আটক করা হয়েছে। বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় 12 জেলের প্রত্যেককে 1 মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের কাছ থেকে 50,000 মিটার জাল, 50 কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে লক্ষ্মীপুরের মেঘনা নদীর মজু চৌধুরী হাট এলাকায় 2 মণ ইলিশ সহ 10 জেলেকে আটক করে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতে আটক জেলেদের প্রত্যেককে 2 বছর করে কারাদণ্ড দেন। এদিকে ঝালকাঠির নলসিটি উপজেলার সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে 3000 মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রচুর মাছ জব্দ করে মৎস্য বিভাগ। পরে জালগুলো নলছিটি ফেরিঘাটে পুড়িয়ে ফেলা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক। দুপুরে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এই সময় ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তার সঙ্গে ছিলেন। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা করতে কাজ করার প্রত্যয় জানান অ্যাডভোকেট জহিরুল হক। সালাম গ্রুপ চট্টগ্রামের খবর। নিষিদ্ধ জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে গার্মেন্টস ব্যবসায়ী মঞ্জুর এলাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার রাতে ঢাকার উত্তরা থেকে মঞ্জুর এলাহিকে গ্রেফতার করে র্যাব। হামজা ব্রিগেডকে 5 লাখ টাকা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। মঞ্জুর এলাহির বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামে বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। দুপুরের দিকে নগরীর সদরঘাট, আকবরা শাহ ও খুলশী এলাকা সহ চট্টগ্রামে মোট 9টি তাজিয়া মিছিল বের হয়। অন্যদিকে তাজিয়া মিছিলকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় প্রশাসন। সদরঘাট ও হালিশহর এলাকায় 2টি শিয়া মসজিদে মোতায়েন করা হয়েছিল বাড়তি পুলিশ। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন মসজিদে জিকির ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আবারও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকছে সন্ধ্যার সংবাদ দেখছেন RTVতে। আপনাদের সঙ্গে আছে আমি নাবিলা হাসান এবং আমি ফাহমিদা সালাম। সম্প্রতি গুলশান হামলার পর দেশের গার্মেন্টস শিল্পে বড় ক্ষতির আশঙ্কা করা হলো। নারায়ণগঞ্জ বেসিক শিল্পর চিত্র পুরোপুরি আলাদা। ব্যবসায়ীরা বলছেন, হলি আর্টিজানে জঙ্গি হামলার পর বায়ারদের মধ্যে কিছুটা আতঙ্ক থাকলেও এর কোনো প্রভাব পড়েনি ব্যবসায়। নারায়ণগঞ্জ দক্ষিণ প্রতিনিধি শফিকুল ইসলামের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি।
গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত বিদেশিদের মধ্যে অধিকাংশই ছিলেন ইতালিয়ান নাগরিক, যারা বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আকস্মিক ওই হামলার পর বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, গুলশানের সন্ত্রাসী হামলার পর বাংলাদেশের গার্মেন্টস শিল্প খাতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশের রপ্তানি আয়ের প্রায় ৮২% আসে পোশাক খাত থেকে, আর ইউরোপ আমেরিকার দেশগুলোতে পোশাক রপ্তানিতে চীনের পরেই বাংলাদেশের অবস্থান, যার মধ্যে নারায়ণগঞ্জে প্রায় ৬% গার্মেন্টস থেকে প্রতিনিয়ত তৈরি পোশাক রপ্তানি হয়। 94 থেকে ইটালিয়ান বায়ারদের সাথে কাজ করতেছি, তো ইটালিয়ান বায়াররা বাংলাদেশকে ভালোভাবে চিনে। ইটালিয়ান বায়ারদের সাথে হোলি আর্টিজানের পরে আমার অনেকবার ইটালিয়ান বায়ারদের সাথে আমাদের ডাইরেক্টলি গুলশানে আমার কথা হয়েছে, প্লাস আমি ওদের সাথে টেলিফোনে কথা বলছি। ব্যবসায়ীরা জানান, প্রাথমিকভাবে জঙ্গি হামলার পর বিষয়টি নিয়ে বায়ারদের মধ্যে আতঙ্ক থাকলেও বর্তমানে তা কেটে গেছে। এই কারণে ইনিশিয়াল একটু কয়েকজন বায়ার তাদের ভিজিট ক্যান্সেল করেছিল, কিন্তু এরপরে কিন্তু এখন রেগুলার। ইভেন যে ইটালিয়ান যে বায়ার ওখানে সেদিন মারা গিয়েছিল এক মহিলা, তার হাজবেন্ড কিন্তু গত 10-12 দিন আগেও আমার সাথে মিটিং করে গিয়েছে। সংশ্লিষ্টদের মতে, অন্যান্য দেশের তুলনায় এদেশে ব্যবসার পরিবেশ ভালো থাকায় বিদেশি রপ্তানিকারকরা এখনো এখানে ব্যবসা চালিয়ে যেতে আগ্রহী। এই কারখানাতে কিন্তু যে সমস্ত ফ্যাক্টরিগুলা, যে সমস্ত বায়াররা হ্যান্ডলিং করতো, তারা কিন্তু ঠিকই আসতেছে। এই যে আমাদের বিকেএমই অফিসেও কয়েকদিন আগে 3 থেকে 4 জন তাইওয়ান, জাপানিজ ওনারা এসে গেছে তাদের যে বিভিন্ন বক্তব্য, প্রশ্ন, এই সমস্ত জিনিসগুলো জেনে গিয়েছে। পাশাপাশি দেশের বস্ত্রশিল্পে অনুকূল পরিবেশ বজায় রাখতে সরকারকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। সরকারকে এমন একটি নির্ভয় নিরাপদ পরিস্থিতি করতে হবে, এটা গার্মেন্টস শিল্পের দেশের সাথে যে কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে এসে তারা নির্ভয়ে নিরাপত্তামূলকভাবে তারা আমাদের দেশে কাজ করতে পারে। অন্যদিকে নারায়ণগঞ্জে বিদেশি বায়ারদের নিরাপত্তা আরো জোরালোর পদক্ষেপ নেওয়ার কথা জানান স্থানীয় পুলিশ সুপার। বিদেশি নাগরিক যারা আছেন তাদের নিরাপত্তার জন্য বিশেষ কিছু ব্যবস্থাপনা আমরা গ্রহণ করেছি। যেমন যেই সমস্ত জায়গায় ওনারা বসবাস করছেন, আমরা সেখানে 24/7 মানে 24 ঘন্টাই আমরা স্থায়ী নিরাপত্তা ব্যবস্থাপনা গ্রহণ করেছি। আমাদের যে মোবাইল টহল দল, তাদের মাধ্যমে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। নুসরাত জাহান সিনথি, RTV। RTV অফিস ঘুরে গেলেন চীনের ইউনান ইন্টারন্যাশনাল চ্যানেলের পরিচালক ডুও সিয়াং সহ 4 সদস্যের প্রতিনিধি। তাদের স্বাগত জানান RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এই সময় বিভিন্ন বিভাগে RTVর সাথে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ইউনান চ্যানেলের পরিচালক। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক উন্নয়নে মিডিয়ার ভূমিকা নিয়েও মতামত তুলে ধরেন তারা। RTV চলমান কার্যক্রমের সন্তুষ্টি প্রকাশ করে ধন্যবাদ জানান প্রতিষ্ঠানটির কর্মীদের। পরে RTVর বিভাগ ঘুরে অনলাইনের কার্যক্রমও ঘুরে দেখেন প্রতিনিধি দলটি। গাজীপুরে নিহত 7 জঙ্গির মধ্যে একজন জয়পুরহাটের কালাই উপজেলার বেগুন গ্রামে তামিমুল এহসান অপু, আর টাঙ্গাইলের র্যাবের অভিযানে নিহত 2 জঙ্গির একজন আহসান হাবিব শুভ। নওগাঁর রানীনগর উপজেলার রাজাপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে সে। দুপুরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতে জঙ্গি হামলার পর জানা যায় ওইসব জঙ্গিদের অনেকেই ছিলেন সম্পন্ন পরিবারের বিপদগামী যুবক, যারা রহস্যজনক কারণে দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। এমনই একজন জয়পুরহাটের তামিমুল এহসান অপু। সন্দেহভাজন এই জঙ্গি গাজীপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় নিহত হন। গতদিন আবার খবরে আমরা দেখলাম যে গাজীপুরে টাঙ্গাইলের যে জঙ্গি হামলায় নিহত হয়েছে তার মধ্যে অপু একজন। শুনছি মানে হারিয়ে গেছে এই পর্যন্তই আমরা জানি, এখন আস্তে আস্তে এখন পাওয়া যাচ্ছে যেখানে। অপু কালাইয়ের একটি উচ্চ বিদ্যালয় থেকে SSC ও বগুড়ার CSBSI নামে একটি পলিটেকনিক ইনস্টিটিউশনে পড়াশোনা করেন। কখনো উগ্র বা কোনো এই ধরনের কোনো আচরণ কখনো দেখিনি, কিন্তু হঠাৎ করে গত বছর ওর বাবা বলতেছে আমার ছেলে নাই। গত বছরের 4 অক্টোবর নিখোঁজ হন অপু। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে কালাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা। কারণ যারা আমার ছেলেদেরকে এই পথে নিয়ে গেছে, আমি সরকার, বাংলাদেশ সরকারের কাছে আশা করি তাদের বিচার। অন্যদিকে টাঙ্গাইলে র্যাবের অভিযানে নিহত 2 জঙ্গির মধ্যে একজন নওগাঁর রানীনগর উপজেলার রাজাপুর গ্রামের আহসান হাবিব শুভ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অনার্স 3য় বর্ষের ছাত্র ছিল সে। 2 বছর থেকে ছিল, 3rd ইয়ারে ওঠার পরে একটু কেমন জানি হয়ে যায়, দাড়ি রাখে, একটু বেশি নামাজি হয়ে যায়। এই কারণে বাবা মা একটু সন্দেহই করছিল তাকে। তারপরে তাকে বলছিল, বাবারে দেখো জামাত শিবির ভালো না, তুমি কোনো দলে যোগ দিও না। 15 দিন যখন যোগাযোগ রাখেনি তখন তার আব্বা বাধ্য হয়ে যায় ওখানে
জিডি করে। এবছরের 17 মে থেকে পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় শুভ। পরে 7 জুলাই রাজশাহীর বোয়ালিয়া থানায় জিডি করেন তার বাবা। কেন জানি এই পথে গেল এটা আমার বুঝতে পারতেছি না, তবে আগামীতে যেন এই ধরনের সন্তান যেন এই পথে ভুল পথে আর না যায়। এইভাবে আর কোনো পরিবারের সন্তান যেন জঙ্গি সম্পৃক্ত না হতে পারে সেজন্য প্রতিটি পরিবারকে সন্তানের বিষয়ে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান সচেতন মহলের। নুসরাত জাহান সিনথি, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। হিলারি ক্লিন্টনকে বাদ রেখে এবার নিজ দলের নেতাদের কটূক্তি করলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ও সিনিয়র রিপাবলিকান নেতা পল রায়ানকে দুর্বল ও অকার্যকর নেতা আখ্যা দেন তিনি। কটূক্তি করেন প্রভাবশালী সিনেটর জন ম্যাকেনকেও। ট্রাম্প বলেন, নিজ দলের শীর্ষ নেতাদের অবিশ্বস্ততা মোকাবেলা করা ডেমোক্রেটদের সঙ্গে লড়াইয়ের চেয়েও কঠিন। বিতর্কিত নানা মন্তব্যের জন্য রিপাবলিকান পার্টির 331 জন প্রভাবশালী সিনেটর, পার্লামেন্ট সদস্য এবং গভর্নরের প্রায় অর্ধেক এখন ট্রাম্পের বিরুদ্ধে। নারীর প্রতি অবমাননাকর ভিডিও প্রকাশের পর নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেন 10 ভাগ রিপাবলিকান। ট্রাম্পের প্রচারণায় থাকছেন না হাউস স্পিকার রায়ান, তবে জোরালো সমর্থন অব্যাহত রেখেছেন রানিং মেট মাইক পেন্স। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে আবারও অযোগ্য প্রেসিডেন্ট প্রার্থী বললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের সমর্থন প্রত্যাহারে সিনিয়র রিপাবলিকানদের প্রতিও আহ্বান জানান তিনি। মঙ্গলবার উত্তর ক্যারোলাইনার ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী সমাবেশে এই আহ্বান জানান ওবামা। এ সময় নারী বিদ্বেষী মন্তব্যের জন্য ট্রাম্পকে এক হাত দেখিয়ে দেন তিনি। বলেন, নারীদের কটূক্তির জন্য মুদি দোকানেও কাজ পাবেন না ট্রাম্প। কটূক্তিকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি এমন সব কথা বলেছেন এরপর তাকে 7টা 11 মুদি দোকানেও চাকরি দেওয়া যায় না। তার সমর্থকদের ইঙ্গিত করে তিনি বলেন, ভীষণভাবে দ্বিমত পোষণ করলেও তাকে সমর্থন করা হচ্ছে যার কোনো মানে নেই। সমাবেশে ট্রাম্পের বিরুদ্ধে রিটার্ন ট্যাক্স জমা না দেয়া এবং ব্যবসা নিয়েও প্রশ্ন তোলেন ওবামা। সংবাদ শেষ করব নৌকাবাইচের খবর দিয়ে। দুর্গাপূজার সমাপ্তি উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘাগর নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ছান্দি, বাচারি, জয়নগর ও কোষাসহ বিভিন্ন প্রকাশের 100-এরও বেশি নৌকা অংশ নেয়। এর মধ্যে নারীরা অংশ নেয় 5টি নৌকায়। গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর ও বরিশাল জেলার বিভিন্ন বয়সের লাখো মানুষ নৌকাবাইচ উপভোগ করতে হাজির হন। পরে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। 150 বছর ধরে এই নৌকাবাইচ হয়ে আসছে। এছাড়া পটুয়াখালী শহরে লোহালিয়া নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের আয়োজন করা হয়। পৌর এলাকার 5টি পূজা মণ্ডপের নামে 5টি নৌকা এতে অংশ নেয়। বাইচ দেখতে ভিড় করেন নারী, শিশু সহ হাজারো মানুষ। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া 278 রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড। ওয়ানডেতে 5000 রানের মাইল ফলক তামিমের। অপরাধী বলেই আদালতে যেতে ভয় খালেদা জিয়ার, মন্তব্য প্রধানমন্ত্রীর। সব অপরাধের বিচারই নিশ্চিত করতে চায় সরকার। চীনা প্রেসিডেন্টের আসন্ন সফরে দুদেশের অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক বাড়বে, মন্তব্য বিশ্লেষকদের। আরও গতি পাবে ঢাকা বেইজিং সম্পর্ক। এবং পবিত্রতা ও শোকের আবহে আশুরা পালিত। কারবালার ঘটনা স্মরণে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। আরটিভি সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।